আজকে আমাদের সাথে আলোচনায় অংশগ্রহণ করছেন যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট আইনজীবী, চট্টগ্রাম নাগরিক ফোরামের চেয়ারম্যান ব্যারিস্টার মনোয়ার হোসেন। ব্যারিস্টার মনোয়ার হোসেন, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। স্বাগতম আপনাদেরকে, স্বাগতম দর্শকদেরকে। আশা রাখি আমরা কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আজকে আলোচনা করব। ধন্যবাদ। ধন্যবাদ। আমরা জানি আজকে বাংলাদেশের নিরাপদ সড়ক চাই দিবস পালিত হচ্ছে। যাত্রী কল্যাণ সমিতি এক প্রতিবেদনে বলেছে গত 2023 সালে 6,261টি সড়ক দুর্ঘটনায় 7,902 জন নিহত হয়েছেন, 10,372 জন আহত হয়েছেন। একই সময়ে রেলপথে 520টি দুর্ঘটনায় 512 জন নিহত হয়েছেন, 475 জন আহত হয়েছেন। নৌপথে 148টি দুর্ঘটনায় 91 জন নিহত হয়েছেন, 152 জন আহত হয়েছেন এবং 109 জন নিখোঁজ রয়েছেন এখন পর্যন্ত। বাংলাদেশে এই সড়ক দুর্ঘটনা কোনোভাবে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। এই বিষয়ে আমাদের আজকের অতিথি কাছে আমরা জানতে চাইব এই বিষয়ে আপনার মতামত কি, বা কিভাবে এই সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণ করা যায়। ধন্যবাদ। এটা অবশ্যই একটা জাতীয় একটা গুরুত্বপূর্ণ ইস্যু। শুধু বাংলাদেশে নয়, পৃথিবীর বিভিন্ন দেশেই এটা সড়ক দুর্ঘটনাটা একটা গুরুত্বপূর্ণ বিষয় তো বটেই, এবং এটার উপরে কিন্তু একটা বিশাল খরচও করা হয়। এই সড়ক দুর্ঘটনা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য, কমানোর জন্য, নিয়ন্ত্রণের জন্য, এবং সড়ক দুর্ঘটনা হলে যাতে করে দোষীদেরকে ধরা যায় এবং সেগুলির জন্য শাস্তি হয়, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানে কার ফল্ট, কার দোষ নাই, এগুলি বিবেচনা করা, সমস্ত কিছু মিলিয়ে এটা একটা বিরাট একটা বিষয়, যেখানে প্রশাসন, পুলিশ, সরকার, এখানে আইন আদালত সবকিছুই জড়িত, এবং সাধারণ মানুষের প্রতিদিনের জীবনযাত্রা জড়িত, অনেক মানুষের ভবিষ্যৎও জড়িত, এবং এই সাথে আছে ট্রাফিক কন্ট্রোল। অর্থাৎ একটা দেশে সড়ক দুর্ঘটনা যাতে করে না হয়, ট্রাফিক নিয়ন্ত্রণ খুব ইম্পর্টেন্ট বিষয়। কারণ আপনি যদি চৌরাস্তায় কিংবা একটা রাস্তার মুখে আসেন, যেখানে আমরা এখানে বলি যে গিবয়ে, এখানে যদি না মানেন তাহলে তো আরেকটা গাড়ি চলে আসবে। আপনি যদি ট্রাফিক সিগন্যালটা না মানেন তাহলে আপনার গাড়ি আরেকটা আসবে, সেখানে অ্যাক্সিডেন্ট করবে, মুখোমুখি অ্যাক্সিডেন্ট হয়ে মানুষ মারা যাবে। কাজে এই সবকিছুই একই সুতায় বাধা। কিন্তু সমস্যা হচ্ছে অনেক ক্ষেত্রে দেখা যায় সমন্বয় ঘটে না, অনেক সময় দেখা যায় আইনের প্রয়োগ হচ্ছে না, অনেক সময় দেখা যায় আইনটা কি সাধারণ যারা ড্রাইভার আছে, ড্রাইভার বলছে যারা গাড়ি চালান, তারা জানেন না। আর কিছু হলে সেটার রেমেডি, তার প্রতিকার, মানে তার কোনো ক্ষতিপূরণ পাওয়া যায় কিনা ইত্যাদি ইত্যাদি বিষয়, ইন্স্যুরেন্স আছে কিনা ইত্যাদি অনেক কিছু বিষয় আছে, আইনের কি সাহায্য নেওয়া যায়, এইসব বিষয়গুলি নিয়ে প্রচুর সচেতনতার অভাব আমাদের দেশে আছে। দৃষ্টান্তমূলক শাস্তি, যদি কোনো অ্যাক্সিডেন্ট করে, এটা একটা বড় ব্যাপার, কিন্তু সেই দৃষ্টান্তমূলক শাস্তিটা কয়জনে পাচ্ছে বছরে, এটা কোনো তথ্য আমার কাছে নেই। আপনাদের কাছে হয়তো থাকতে পারে, যারা সাংবাদিকরা তাদের কাছে থাকতে পারে, কিন্তু আমার কাছে কতজন ঠিক মারা যাচ্ছেন, এগুলি কি রিপোর্টিং সেন্টারে হচ্ছে, কোথায় হচ্ছে? এখন গ্রামে তো অনেক লোকজন হাইওয়েতে মারা যায়, মনে করেন চট্টগ্রাম কক্সবাজার রোড কিংবা ফেনী কুমিল্লা যে রোড, ঢাকা চট্টগ্রাম রোড আছে, বড় বড় উত্তরবঙ্গের রোডগুলো আছে, এখানে তো আমার যেটা ধারণা অনেকেই মারা যাচ্ছে। সবগুলো মৃত্যুই কি এখানে রিপোর্ট হচ্ছে, নাকি এখানে কোনো রকমে ধামা চাপা দিয়ে দেখা যায়, অথবা আপোষ করে সেখানে কোনো রকমে ওই যে আহত ব্যক্তি, নিহত ব্যক্তিটাকে
তার পরিবারকে কোনো রকম বুঝ দেওয়া হয়, কোনো রকম তাকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়, তারপরে সব শেষ। তারপর পুলিশ জড়িত হলো, পুলিশ ডিপার্টমেন্টের দুর্নীতির কথা আমরা জানি। কাজেই সেখানে পয়সা নিয়ে ছেড়ে দেওয়া, তাদেরকে বিচারের সম্মুখীন না করা, এগুলি তো একটা কমন বিষয়। তো এই সবকিছুর ক্ষেত্রে সড়ক দুর্ঘটনার বিষয়টা আমার কাছে কেমন জানি মনে হচ্ছে বাংলাদেশে একটু এলোমেলো অবস্থায় আছে। কারণ যদিও আপনি একটা পরিসংখ্যান দিয়েছেন, বলেছেন যে এতজন মারা গেছে, কিন্তু আমি যেটা বললাম যে এতজন মারা গেছে, এটা মৃত্যুর সংখ্যা আরো বেশি হবে। আমি যে কথাগুলো বললাম, এই কথাগুলো যদি আপনি বিবেচনায় আনেন, তাহলে এটার কিন্তু মৃত্যুর সংখ্যা আরো অনেক অনেক বেশি হবে, দুর্ঘটনার সংখ্যা অনেক বেশি হবে। আমরা তো দুর্ঘটনায় দেখছি আইনের বিষয়ের চেয়েও ওইটা বেশি কাজ করে। যখন কোনো একটা দুর্ঘটনা হয়, কোনো এলাকায় যখন কেউ আহত কিংবা নিহত হয়, তখন এলাকার বাসীরা দেখা যায় হামলা করে। ওই গাড়িকে ভাঙচুর করে, জ্বালিয়ে দেয় কিংবা ড্রাইভারকে মারধর করে। এগুলো একটা ভয়ের কারণ হয়ে যায়। কিন্তু তার কাছে যে দীর্ঘদিন কারাগারে থাকতে হবে, এটার জন্য সাজা ভোগ করতে হবে, যাবজ্জীবন কারাদণ্ড তাকে ভোগ করতে হবে একটা মানুষ মারা গেলে, তার ইচ্ছায় যদি এটা তার অবহেলার কারণে যদি হয়ে থাকে, সেইটুকুর কতটুকু প্রয়োগ হচ্ছে? কতজন মানুষ কারাগারে গেলেন সড়ক দুর্ঘটনার অপরাধে, বেপরোয়া গাড়ি চালানোর অপরাধে, ড্রিঙ্ক অ্যালকোহলিক ড্রিঙ্ক ড্রাইভিং এর কারণে, কিংবা যেখানে বলা হয় একটা গাড়ির সাথে আরেকটা গাড়ি হয়তো দেখা যাচ্ছে প্রতিযোগিতা করছে রাস্তায়, ইয়াং জেনারেশন এটা করে থাকে, তারপর সিগন্যাল না মেনে, একটা এগুলির ব্যাপারে কতটুকু সচেতনতা আছে, কতটুকু কন্ট্রোল করার সিস্টেম আমাদের কাছে আছে? হ্যাঁ, ট্রাফিক পুলিশ তো আছে, ট্রাফিক সিস্টেমও আছে, তারপরে সড়কেও পুলিশ আছে, কিন্তু ডেডিকেটেড যে হাইওয়ে পুলিশ দরকার, যেমন টুরিস্ট পুলিশ করা হয়েছে, তো টুরিস্ট পুলিশের মধ্যে ডেডিকেটেড হাইওয়ে পুলিশ খুব ইম্পর্টেন্ট। এটা আমি জানি না এটা এখনো করা হয়েছে কিনা, কিন্তু যদি করা না হয়ে থাকে তাহলে হাইওয়ের জন্য ডেডিকেটেড পুলিশ টিম দরকার। আরেকটা জিনিস হচ্ছে যে সচেতনতা, মোটিভেশন ড্রাইভারদের দরকার। আমি নিজে আশ্চর্য হয়ে যাই যখন দেখি 16-17 বছরের সে একটা ছেলে, সে ভ্যান চালাচ্ছে, মিনি ট্রাক চালাচ্ছে। তো সে পারমিশন কি করে পেল? কতটুক বয়স হলে তার ড্রাইভিং লাইসেন্সটা তার পাওয়া উচিত? তার মিনিমাম শিক্ষাগত যোগ্যতা কি থাকা দরকার? সে কি ট্রেনিং নিয়েছে? এই যে একটা গাড়ি তার হাতে থাকা মানে একটা অস্ত্র থাকা, একই কথা। একটা আগ্নেয়াস্ত্র দিয়ে আপনি যেমন মানুষ হত্যা করতে পারেন, একটা গাড়ি যদি আপনি চালান, সেটা মোটরসাইকেল হোক আর সেটা যদি কারে হোক আর ট্রাকে হোক, বাসে হোক, আপনি কিন্তু এক বা একাধিক মানুষ মারতে পারছেন, তার সম্পদ বিনাশ করতে পারছেন অ্যাক্সিডেন্ট করে। তো এগুলি কন্ট্রোলের জন্য ধরেন যে করতে হলে শুধুমাত্র যে মানে ধরলে কিংবা জেলে দিলেও তো হবে এমনটা না। ব্যাপারটা হচ্ছে কিন্তু এগুলি অল অ্যারাউন্ড এটা চিন্তা করতে হবে ইন টোটালিটি, যে ট্রেনিং কতটুকু নিচ্ছে প্রতি বছর, যদি একটা অথবা 2 বছর পর পর যদি ড্রাইভারদের একটা অ্যাসেসমেন্ট হয় যে তারা কিছু পরীক্ষার মতো কোনো একটা সিস্টেম করা, যে 2-3 বছর পর সে ইদানিং যে সময়ে সময়ে যে ডাইরেকশনগুলো চেঞ্জ করা হয়, যে মানে অর্থাৎ গাইডেন্স চেঞ্জ করা হয় বিভিন্ন ধরনের নিরাপদ সড়কের জন্য গভর্নমেন্ট থেকে যেসব বিধিমালা দেওয়া হবে, সাধারণ কতগুলি জিনিস ওদের মাথায় আসছে কিনা? এটা হতে পারে লক্ষ লক্ষ ড্রাইভার, কিন্তু এটা জেলা ভিত্তিক ট্রেনিং গুলো যদি বাধ্যতামূলক করা হয়, এটা সম্ভব। আর একটা মোটিভেশন, যে প্রত্যেককেই একটা মিনিমাম একটা ট্রেনিং না হলে, সেশন না করলে তাকে ড্রাইভিং লাইসেন্স দেওয়া হবে না। যেমন সে
একদিনের একটা কোর্স করতে পারে, একদিনের একটা কোর্স বাধ্যতামূলক করা যেতে পারে। সেখানে এই কোর্সের মধ্যে তাকে কতগুলি জিনিস দিতে হবে। তার মধ্যে একটা জিনিস হচ্ছে একটা দুর্ঘটনার কারণে যে একটা পরিবার ধ্বংস হয়ে যেতে পারে, শুধু একটা জীবন নয়, তার একটা পরিবার ধ্বংস হয়ে যেতে পারে। তার ভয়াবহতা যে সে একটা গাড়ি চালাচ্ছে, না বুঝে চালাচ্ছে কিংবা একটা অবহেলা করে কোথাও কিছু করলো, ওটার কনসিকুয়েন্সেসটা কি তার মাথায় ঢুকিয়ে দিতে হবে। এইটা এই যে মোটিভেশনাল যে ডকুমেন্টারিগুলো তাদেরকে দেখাতে হবে, শুধু বললেই নয়, এগুলি ডকুমেন্টারি আকারে এগুলি বিভিন্ন প্রচার মাধ্যমে এগুলি নিয়ে যেতে হবে। এগুলির জন্য ডেডিকেটেডলি মিডিয়াগুলির মধ্যে একটা গভর্নমেন্টের সাথে একটা খুব কোঅর্ডিনেটেড একটা অ্যাকশন লাগবে। আর যারা খোদ মানে তারপর তার 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 সাজা কি হবে, এই জন্য তার শাস্তি কি হবে, কখন কি হতে পারে, সে যদি ড্রাইভিং লাইসেন্স ছাড়া চালায় কি হবে, সে যদি কোনো অ্যালকোহলিক ড্রিঙ্ক করে যদি সেখানে ড্রাইভ করে তাহলে কি হবে, অবহেলা করলে কি হবে, কত বছর সাজা হবে, কেউ মারা গেলে কত হবে, কেউ অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট হয়ে গেলে কি হবে, একাধিক মৃত্যুবরণ করলে কি হবে, এইসব। তার ইন্স্যুরেন্স ক্লেম কি হবে, তার ইন্স্যুরেন্স কি, তার তার যদি অ্যাক্সিডেন্ট করে এটার অ্যাক্সিডেন্টগুলোর ডাটাগুলি কোথায় যাচ্ছে। এই বিভিন্ন উন্নত দেশে একটা অ্যাক্সিডেন্ট করলে আপনার পয়েন্ট কাটা যায়, আপনার বিভিন্নভাবে আপনার রেকর্ডের মধ্যে চলে আসবে সেন্ট্রালি। তা আপনি কয়েকবার করার পরে আপনি পুরো লাইসেন্সটা হারাবেন। কাজেই এই যে যেই ড্রাইভারটা একবার ধরা পড়ছে প্রত্যেকবারই তার রেকর্ডটা একটা কম্পিউটার সিস্টেমে এটা যাচ্ছে কিনা, এগুলি নিয়ে এই যে বিভিন্ন মোটিভেশনাল কোর্সগুলো করা ভেরি ইম্পর্টেন্ট বলে আমি মনে করি। আর তাদেরকে সুশিক্ষিত করা আইন সম্পর্কে, ট্রাফিকের সিস্টেম সম্পর্কে। খালি কোনো রকমে সে পাস করে তারপর লাইসেন্স নিলেন এইটাই নয়, তার রিফ্রেশার বিভিন্ন ধরনের কোর্স দরকার, মোটিভেশনাল এবং বিভিন্ন ধরনের কোর্সগুলো দরকার। এগুলি হতে হবে। আর ক্ষতিপূরণের ব্যাপার আমি মনে করি আপনি যে প্রশ্ন করেছেন, যে প্রশ্নের মধ্যে আপনার অন্তর্ভুক্ত করেছেন, ক্ষতিপূরণটা কিন্তু যথোপযুক্ত নয় বাংলাদেশে, এবং ইন্স্যুরেন্স গুলো কিন্তু জটিলতা সৃষ্টি করে। ইন্স্যুরেন্সের জটিলতা সব দেশে হয়। প্রথম তারা বাইর করতে হয় কার কার এটা দোষ, কার ফল্ট। তো সেক্ষেত্রে যার ফল্ট হবে সেই ইন্স্যুরেন্স কোম্পানি তো আদার সাইডকে এটা দেবে। এই প্র্যাকটিসটা তো হচ্ছে কিনা দেখতে হবে, এবং সেখানে কতটুকু দিচ্ছে। 20,000 30,000 টাকা দিলে কি এটা সব শেষ? এখন মনে করেন সড়ক দুর্ঘটনায় একজন ড্রাইভার একটা ডাক্তারকে মেরে ফেললো, একটা আইনজীবীকে মেরে ফেললো, একটা ব্যবসায়ীকে মেরে ফেললো, তাহলে সে কি 40-50,000 টাকা দিয়ে পার পেয়ে যাবে, 2 লাখ টাকা দিয়ে পার পেয়ে যাবে? যেমনটা। তো কাজেই এখানে ইন্স্যুরেন্সটা মানে প্রত্যেকটা ড্রাইভারের জন্য যেমন বাধ্যতামূলক থাকবে গাড়ির সাথে, তেমনি এই ক্ষতিপূরণটাও বাধ্যতামূলক করতে হবে। যেটা ইন্স্যুরেন্স কোম্পানিগুলো যদি যথোপযুক্ত ক্ষতিপূরণ দিতে না পারে, সেই ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর ইন্স্যুরেন্সকে গ্রহণ করা উচিত না। আর ইন্স্যুরেন্স ছাড়া গাড়ি চালাতে পারবে না। এইটা আমি উন্নত দেশগুলোর আলোকে আমি বললাম। আমি বেশ কয়েকটা কথা বলেছি যেটা মানে ক্যাপিং আপ করার জন্য আবার বলছি ইন সামারি, সেটা হচ্ছে ডেডিকেটেড হাইওয়ে পুলিশিং সিস্টেম করা, ট্রাফিক সিগন্যালিং কন্ট্রোল সিস্টেমটাকে আধুনিকায়ন করা, তারপর সচেতনতা বৃদ্ধির জন্য ড্রাইভারদের, যারা গাড়ি চালকদের এটা ড্রাইভিং পাসের সিস্টেমটাকে একটু কঠিন করা, এবং মোটিভেশনাল বিভিন্ন কোর্স করা, এবং যারা আহত নিহত হবে তাদের জন্য যথোপযুক্ত ক্ষতিপূরণ পাচ্ছে কিনা এটা নির্ধারণ করা, এবং এটা পাচ্ছে কিনা এটা ঠিক করা, এবং সর্বোপরি এটা খুবই সমন্বিতভাবে চিন্তা করতে হবে এবং কাজ করতে হবে, যাতে করে যারা দোষী তারা যেন আইনের আওতায় গিয়ে যে কোনোভাবেই এদের জন্য শাস্তি, যথোপযুক্ত শাস্তি, জরিমানা এগুলি যেন হয়। ধন্যবাদ। ধন্যবাদ আমাদের ব্যারিস্টার মনোয়ার হোসেন সাহেব। আপনি বলছিলেন যে গাড়ির ফিটনেস সম্পর্কে বলছিলেন, এবং ড্রাইভার সম্পর্কে বলছিলেন যে একটা 17-16 বছরের একটা বাচ্চা দেখা যাচ্ছে ট্রাক চালাচ্ছে। দেখা যায় আমাদের যে কোনো একটি বড় ধরনের দুর্ঘটনা ঘটলো, তো সরকার একটা তদন্ত কমিটি গঠন করে। এরপরে দেখা যায় যে গাড়ির কোনো ফিটনেস নেই, চালকের লাইসেন্স নেই, এই সমস্যাগুলি দেখা যায়। কিন্তু এর আগে এগুলি মনিটরিং করার কোনো ব্যবস্থা বাংলাদেশে খুব একটা আছে বলে মনে করেন কিনা আপনি?
না, মনিটরিং তো নাই। মনিটরিং থাকলে তো আপনার ধরেন ট্রাফিক সার্জন কি বা ট্রাফিক পুলিশের চোখে পড়বে, সেখানে গাড়ি চালাবে কি করে সেই এরা। এখন সবাই যার যার ব্যস্ত নিয়ে কাজ নিয়ে সেখানে ব্যস্ত। এখানে ধরেন আপনি দেখছেন লাইন ধরে গাড়িগুলো চলছে কিনা, কিন্তু গাড়িটা কে চালাচ্ছে প্রত্যেকটা তো দেখার সম্ভাবনা দেখছেনও না। এগুলো ধরেন ওয়াচ করার জন্য আহ, আলাদা টিম লাগে। আলাদা টিম লাগে ড্রাইভিং লাইসেন্সগুলো চেক করার জন্য। এটা আলাদা টিম লাগে। এবং সিভিল পোশাকে এগুলি করা যায় অনেক সময় ভালো করে ধরার জন্য, যাতে করে এগুলি ধরতে পারা যায়। সেই জন্য সিভিল হোক, ইউনিফর্মে হোক, যে কোনোভাবেই টিম কাজ করা উচিত। আর ধরেন আর কিভাবে আপনি তো প্রত্যেকটা গাড়ি কে চালাচ্ছে তার হিসাব নেওয়া দরকার। গাড়িটার ড্রাইভার কে, এটা তারা জানা উচিত। প্রত্যেক গাড়ি থেকে সেভাবেই ইনফরমেশন নেওয়া উচিত। তবে দুর্নীতি একটা একটা সমস্যা এইসব ক্ষেত্রে। ধরেন এখন মনে করেন মোটরসাইকেল চালাচ্ছে, মোটরসাইকেলে এটাও একটা সমস্যা। ধরেন যে অনেকে দেখা যায় যে কোনো হেলমেট ছাড়াই গাড়ি চালাচ্ছে, তো তারও তো ফাইন হওয়া উচিত। সিট বেল্ট, গাড়িতে সিট বেল্ট পাচ্ছে কিনা প্যাসেঞ্জারদের জন্য এবং গাড়ির ড্রাইভারের জন্য সিট বেল্ট যদি গাড়িতে থাকে সেটা অবশ্যই বাধ্যতামূলক করা উচিত। আর সিট বেল্ট না থাকলে, সিট বেল্ট কাজ না করলে সেই গাড়িগুলোকে আনফিট করা উচিত। ফিটনেস সার্টিফিকেট দেওয়া উচিত নয়। আর ফিটনেসটা প্রতি বছর করা যায় কিনা এটা দেখা দরকার। কাজে এগুলি করার অনেক কাজ আছে। তবে আমি মনে করি বাংলাদেশে সমন্বিত কাজগুলির ক্ষেত্রে আমার মনে হচ্ছে এখানে অনেক ঘাটতি আছে। যদি না থাকতো তাহলে আমাদের দেশের ট্রাফিক সিস্টেম আজকে এত হতাশাব্যঞ্জক হতো না। বর্তমান কয়েকদিন ধরে দেখা যাচ্ছে ট্রাফিক নিয়ে অনেকে লেখালেখি করছেন, অনেকে বলছেন, এবং খুবই হতাশাব্যঞ্জক। ঢাকা শহরে, চট্টগ্রাম শহরে, বিভিন্ন জায়গায়, আরো অন্যান্য ব্যস্ততম শহরগুলিতে মানুষের অর্ধেক জীবনে দেখা যাচ্ছে এখন যারা কর্মজীবী তাদের এই যারা যানবাহন ব্যবহার করছেন, শহর মধ্য দিয়ে যাওয়া আসা করছেন, তাদের জীবনের অর্ধেক সময় কেটে যাচ্ছে এখন ট্রাফিকের মধ্যে। এইটা মূল্যবান সময় যাচ্ছে, তেল জ্বলছে, তেল পড়ছে, মানুষের সময় নষ্ট হচ্ছে, এই জাতীয়ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো আমার 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 মনে হয় এখানে এখানে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়নি বলেই কিন্তু এগুলি এটা হচ্ছে। এত বছর পরেও আমরা কেন ট্রাফিক সিস্টেমটাকে উন্নত করতে পারলাম না? এতগুলো আমাদের এই বিভিন্ন ধরনের ইয়ে প্রজেক্ট হয়েছে, হাইওয়ে এবং আপনার কমিউনিকেশন দিক দিয়ে বাংলাদেশ অনেক দূরে এগিয়ে গেছে, নো ডাউট। কিন্তু এই কন্ট্রোলিং সিস্টেমটা বিশেষ করে শহরগুলিতে একেবারে অকেজো হয়ে গেছে বলে মনে হচ্ছে। ধন্যবাদ। ধন্যবাদ। আপনি বলছিলেন আমরা যে যারা ক্ষতিগ্রস্ত হয় তাদেরকে আসলে ক্ষতিপূরণটা খুব একটা পায় না অনেক সময়, এবং একটা কোনো স্কিল লোক মারা গেল তাকে হয়তো 10,000 টাকা, 15,000 টাকা, 1 লাখ টাকা দিয়ে এটাকে মিনিমাইজ করে ফেলে, তাদের ক্ষতিপূরণ পায় না। এমন হাজার হাজার ঘটনা আছে যেগুলি ভুক্তভোগী যারা, তারা খুব কম টাকাই পায়। এখানে প্রশাসনের লোকজন, মালিক পক্ষের যে ইয়েগুলি আছে, সংস্থাগুলি আছে, তারা মিলে ওই টাকা টুকা নিয়ে ভাগ বাটরা করে খেয়ে ফেলে। এখন সারা বিশ্বে আপনি জানেন, সারা বিশ্বে বাধ্যতামূলক গাড়ি চালানোর জন্য ইন্স্যুরেন্স ব্যবস্থাটা, কিন্তু বাংলাদেশে বিষয়টা মানে বাধ্যতামূলক নয়। তো এই বিষয়ে আপনি কি বলবেন? ইন্স্যুরেন্স করা কি বাধ্যতামূলক করা উচিত কি নয়? আমার যদি আমার জানা মতে ইন্স্যুরেন্স বাধ্যতামূলক বাংলাদেশে, কিন্তু ইন্স্যুরেন্সটা অতটা কার্যকর ভূমিকা পালন করছে না। কারণ ইন্স্যুরেন্সের অবজেক্টিভটা কি, এইমটা কি, আহ, সেইভাবে তো আহ, আমরা দেখতে পাচ্ছি না। কাজেই এখানেই সমস্যাটা। ইন্স্যুরেন্সের আপনি আমেরিকায় বলেন, ইংল্যান্ডে বলেন, ইউরোপে যে কোনো দেশে বলেন, এমনকি মিডল ইস্টে বলেন, ইন্স্যুরেন্স কোম্পানির দায়িত্ব কতটুকু? এখানে যদি আপনার গাড়ি আঘাত করে আমার গাড়িকে, তাহলে আপনার ফল্ট যদি প্রমাণিত হয়, অথবা আপনি ফল্ট স্বীকার করেন, অথবা যদি এটা স্বীকার না করে এটা আদালতে গিয়েও যদি প্রমাণ হয় যে আপনার গাড়ি আমার গাড়িকে আঘাত করছে, তা আপনার গাড়ি যে ইন্স্যুরেন্স কোম্পানির সাথে আছে সেই ইন্স্যুরেন্স কোম্পানি আমার গাড়ির ক্ষতিপূরণ দেবে। আমার গাড়ি নতুন করে কিনতে হলে
যদি দেখা যায় না রিপেয়ার করা যাবে না, তো নতুন করে কেনার জন্য যে অবস্থায় আছে সে মানে যেই ওই অবস্থার যে প্রাইসটা যে অ্যাক্সিডেন্ট হওয়ার আগের সেই অনুযায়ী আমাকে এটা ক্ষতিপূরণ দিতে হবে। আর কোনো জীবনহানি হলে, আহত হলে, পার্সোনাল ইনজুরি হলে সেটার ক্ষতিপূরণও তারাই দেবে। প্রয়োজনে মেডিকেল চেকআপ টেকআপ ইত্যাদি সব ইন্স্যুরেন্স কোম্পানিগুলো করে এবং ইন্স্যুরেন্স কোম্পানি তারাই কিন্তু এগুলি সব আর্গুমেন্ট ঠিক করে। কিন্তু এখানে দেখা যায় আসলে এই ক্ষেত্রে ক্ষতিপূরণগুলো ইফেক্টিভলি হচ্ছে না। এটাই হচ্ছে বড় কথা। তবে ইন্স্যুরেন্স আছে, আমি যতদূর জানি ইন্স্যুরেন্স না হলে বাংলাদেশে খুব সম্ভবত বিশেষ করে বাস, ট্রাক এগুলিতে চলতে পারেই না। এটা সিস্টেম করে আনতে হবে আমাদেরকে। এখন তো ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রি বাংলাদেশে যথেষ্ট ডেভেলপ করেছে। তো জি। আমরা এসব নিয়ে এখন ভাবনার সময় আসছে। এই বিষয়গুলি তো আসলে আমাদের সামনে যা চলছে, সড়ক দুর্ঘটনা, তো একটা মানবাধিকার লঙ্ঘন হচ্ছে প্রতিনিয়ত। অবশ্যই, আপনি কি মনে করেন? অবশ্যই কতগুলি নিরীহ মানুষ মৃত্যু ঘটছে অবহেলার কারণে কিংবা আইনের প্রয়োগের অবহেলার কারণে অথবা বিভিন্ন টেকনোলজির স্বল্পতার কারণে কিংবা রাস্তাঘাট খারাপ এটার কারণে হতে পারে, ব্যাপক গাড়ি চালানো যেটা হোক মানুষ যে মরছে, এটা এটা অবশ্যই মানবাধিকারের লঙ্ঘন। এটা কোনো একটা দেশে হলে এটা অবশ্যই সেই সরকারেরই এটা ব্যর্থতা, প্রশাসনের ব্যর্থতা। অবশ্যই। ধন্যবাদ। আমরা মানবাধিকার সম্পর্কে বলছিলাম। আমরা যদি শুধু সড়ক দুর্ঘটনার বাইরেও যাই, বাংলাদেশের সার্বিক পরিস্থিতিতে মানবাধিকারের বিষয়টা নিয়ে কি একটু আলাপ করবেন? যে আমরা বাংলাদেশের মানুষ একটা স্ট্যান্ডার্ড অনুযায়ী মানবাধিকার কেমন ভোগ করেন? আপনার বিবেচনা কি বলে? দেখুন, মানবাধিকারটা যে শুধুমাত্র রাজনৈতিক মিছিল মিটিং করলাম এটাই মানবাধিকার নয়। যে আমি একটু কথা বলার অধিকার পেলাম। কিন্তু আমি যদি ভাত, কাপড়, চিকিৎসা, ভালো চিকিৎসা, শিক্ষা, আ আশ্রয় এগুলি যদি ব্যবস্থা না থাকে সেটাও মানবাধিকারের লঙ্ঘন। এবং যদি আপনি যদি আইনের মাধ্যমে বিচার না পান, সুবিচার না পান, সেটাও মানবাধিকার লঙ্ঘন। এবং এই যে বাংলাদেশে মানবাধিকারের কথা আমি যদি বলি, সংবিধানে মানবাধিকারের কথা বলা আছে এবং এই যে অন্নবস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান এগুলিও কিন্তু সংবিধানে বলা আছে। কিন্তু আমরা কতটুকু নিশ্চয়তা দিতে পেরেছি? আমরা কি করেছি তাদের জন্য? এটা হচ্ছে বিষয়। মানুষ এখনো তো অনেক মানুষ দারিদ্র্য সীমার নিচে বাস করছে। এটা তাদের জন্য একটা যে সুস্থ ধারার জীবন যদি আমরা তাদেরকে দিতে না পারি সেটা তাদের জন্য তারা মানুষ হিসাবে ন্যূনতম যে চাহিদা সেটা পূরণ করতে পারছে না। আপনি হসপিটালে গেলেন, সরকারি হসপিটালে গেলেন, হসপিটালে গিয়ে আপনি সেখানে চিকিৎসা পাচ্ছেন না, ওষুধ নাই, ডাক্তার নাই মনে করেন। তাহলে সংবিধানের তার যে মৌলিক অধিকারটাই আপনি খর্ব করছেন, তাহলে অবশ্যই সেটা মানবাধিকারের লঙ্ঘন। এভাবে বলতে গেলে অনেক কথা বলা যায়। তবে আইনের ক্ষেত্রেও আমি দেখছি যে আপনি সুবিচার পাওয়ার আশা অনেক ক্ষেত্রে দেখা যায় শুধু পড়া হতো। কারণ এত সময় নেয়, এত জটিলতা আসে। এখানে বিভিন্ন জটিলতা আছে। হয় বিচারক তিনি সময় দিতে পারছেন না, তিনি ব্যস্ত অন্যান্য মামলা নিয়ে, তিনি আসলেও আরেকটা ডেট দিয়ে দিচ্ছেন। না হলে যারা আইনজীবীরা আছেন তারা তাদের ব্যস্ততার কারণে মামলা রেডি করতে পারে নাই, তারিখ নিচ্ছেন। কেউ বলছে আসামি আসে নাই, কেউ বলছে বাদী আসে নাই, এটা নাই, কাগজ নাই, ওটা নেই। বিভিন্নভাবে দেখা যাচ্ছে আমাদের দেশে এগুলি বছর পর বছর সিভিল কেস বলেন, ক্রিমিনাল কেস বলেন সবকিছুই সময় নিচ্ছে। হাইকোর্টে বলেন আর নিম্ন আদালতগুলোতে বলেন সবখানে কিন্তু সময় নিচ্ছে। আর অনেক সময় দেখা যায় আমাদের আইনজীবীরাও যারা শুধুমাত্র অর্থকেই নিজের
অর্থ ইনকাম করাটাই নিজের উদ্দেশ্য মনে করেন। মানুষ সেবাকে তারা বেশি গুরুত্ব দেন না। তারা হচ্ছে সিম্পলি পেশাজীবী বটে, তবে তারা শুধু সিম্পলি ব্যবসায়ী। মানবতা বলতে কিছু নেই তাদের। একটার পর একটা ডেট নেয়। সাধারণ মানুষ অনেক কিছু বুঝে না। এইভাবে দেখা যায় সাধারণ মানুষ তো তার মামলা কিভাবে কি হচ্ছে এটা বুঝেও না, তাকে আইনজীবী বুঝিয়েও দিচ্ছে না। এভাবে দেখা যাচ্ছে তার মামলাটা শেষ হচ্ছে না। তারপর দেখা যাচ্ছে নতুন পুরাতন মিলিয়ে মামলার জট বেঁধে যাচ্ছে। লক্ষ লক্ষ মামলা বিচারাধীন পড়ে থাকে। তো দেখা যায় বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। এই পরিস্থিতি হয়। তো সেটা কি মানবাধিকার লঙ্ঘন নয়? আমি যদি একটা কোর্টে একটা মামলা, আমার একটা জায়গা উদ্ধার করার জন্য আমি যদি যাই, সব কাগজপত্র আছে, তারপর আমাকে 5 বছর লাগছে একটা রায় পাওয়ার জন্য। শুনানি হয়ে গেল, আবার রায় লিখতে লিখতে 6 মাস লাগতেছে। এটাও তো একটা মানবাধিকারের বিশাল লঙ্ঘন, যে আপনি সঠিক সময়ে সুবিচার দিতে পারছেন না। আপনার বিচার কি হ্যাঁ না কি হবে মানুষকে তো জানাতে হবে। তারপর ধরেন র্যাব নিয়ে অনেক কথা উঠেছে। র্যাব তো অবশ্যই এটা অনেক আগেই সৃষ্টি হয়েছে র্যাবের, কিন্তু বিভিন্ন সরকারের সময়ে এটাকে রেখে দেওয়া হয়েছে। আমি ব্যক্তিগতভাবে সবসময় বলেছি যে এই ধরনের যে যে বাহিনীগুলো, হ্যাঁ, আইন শৃঙ্খলার জন্য বিভিন্ন বাহিনী থাকতে পারে, কিন্তু কোন ধরনের এক্সট্রা জুডিশিয়াল কিলিং আমরা সাপোর্ট করতে পারি না। মানবাধিকার দৃষ্টিকোণ থেকে কোনো যে সে যতই অন্যায় করুক না কেন, তাকে বিচারের আওতায় না এনে তাকে সোজাসুজি আপনি কোথায় নিয়ে যাচ্ছেন? আপনি আপনি তাকে ক্রস ফায়ারে করে দিচ্ছেন। তাহলে তার বিচারটা হলো না। তাহলে সমাজটা কিভাবে সংশোধন হবে? আপনি ভয় দেখিয়ে সমাজটা সংশোধন করবেন, হয়েছে কিনা? অপরাধ কি সেভাবে কতটুকু কমেছে? আমাদের সেটা দেখতে হবে। আর ধরেন মানবাধিকার এমন একটা জিনিস, এটার মূল কথাটা হচ্ছে কিন্তু একজন আরেকজনকে রেসপেক্ট করা, যেই ধর্ম বর্ণের হোক না কেন। আপনি ছোটকাল থেকেই, শিশুকাল থেকেই শিখতে হবে যে অপরের প্রতি সম্মানটা। এই অপরের প্রতি সম্মানটা আপনি করতেই শিখবেন। আপনি মানবতা মানবাধিকার তো স্কুল জীবন থেকে শেখাতে হবে। আমি ইংলিশে বলি কার্ডেন টু গ্রেভ, আপনাকে শিখতে হবে। এবং এই শিক্ষাটা শুরু হতে হবে একেবারে স্কুল জীবন থেকে, যে আমি আমার সহপাঠী যারা আছে, একটা বাচ্চা শিখবে সে কোনো ধর্ম বর্ণ দিয়ে তাকে বিবেচনা করবে না, সে একটা মানুষ, সব মানুষের সমান, তাকে তার শিক্ষা দিতে হবে। আপনি তাকে ইসলামের আলোকে শিক্ষিত করেন, সেখানে বলবে আশরাফুল মাখলুকাত, সবাই সৃষ্টির সেরা জীব, মানুষ সৃষ্টির সেরা জীব। তো মানুষ সৃষ্টির সেরা জীব, এখানে কোনো ধর্ম বর্ণ ভাগ করা হয়নি, মানুষ মাত্রই। ইসলামের যে অসাম্প্রদায়িক একটা চরিত্র, বিশাল চরিত্র, বৈশিষ্ট্য, একটা কথার মধ্যেই তো এখানেও আছে। আমরা এই জিনিসগুলো তো তুলে ধরছি না। স্কুল জীবন থেকে যদি আমরা এই মানবাধিকার, আরেকজনকে রেসপেক্ট করা শেখাই, আরেকজনের অধিকারের উপর হাত না দেওয়া, আরেকজনকে উপর জীবনের উপর হস্তক্ষেপ না করা, তাহলে সমাজে সুন্দর একটা সিস্টেম গড়ে উঠবে। যারা ক্ষমতায় ছিল গত 15 বছর, আমি বলতে চাইবো যে শিক্ষা ব্যবস্থায় তারা এগুলো আনতে পারতেন। সুন্দর নাগরিক সৃষ্টি করার জন্য তারা আনতে পারতেন এগুলি, কিন্তু সেভাবে আনা হয়নি। কাজেই অতীত থেকে শিক্ষা নিয়ে সামনে যারা আসবেন আছেন, তারা করবেন। আমরা তো বাংলাদেশ সৃষ্টি হয়েছে মাত্র কত বছর, 53 বছর। 53 বছর, জি। তো আমরা কাজে সেই হিসাবে আমাদের সামনে আরো অনেক অনাগত ভবিষ্যৎ আছে। আমাদের তরুণ সমাজ এখন আগের চেয়ে অনেক সচেতন। তারা অন্যায় সহ্য করতে চায় না। তারা অন্যায়ের বিরুদ্ধে সবসময় রুখে দাঁড়ায়। ছাত্ররা বিশেষ করে ভূমিকা নেয়, এবং ইদানিং ছাত্ররা যে ভূমিকা নিয়েছে সেটা হচ্ছে পুঞ্জীভূত যে ক্ষোভ তাদের মধ্যে ছিল, সে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে। এখানে আপনি কারো ষড়যন্ত্র বলেন, চক্রান্ত বলেন, আন্তর্জাতিক যেটাই হোক না কেন, অবশ্যই ওখানে যারা শাসন করেছে
যারা দেশ চালিয়েছে, পরিচালনার নেতৃত্ব দিয়েছে তাদের ব্যর্থতা আছে। তো এই ব্যর্থতাগুলো মেনে নিতে হবে। কিন্তু সমস্যা হচ্ছে আমরা এখন কোথায় আছি? আমাদের মধ্যে মানুষগুলোর মধ্যে নেই কোনো অনুশোচনা, নেই কোনো ক্ষমা করার জন্য যে বৈশিষ্ট্য, আজকে নেই কোনো ধরনের দুঃখ প্রকাশ, নেই কোনো সহনশীলতা। কোন দিকে চলে যাচ্ছি? আমরা ঘুরপাক খেয়ে কতগুলি ইস্যু নিয়ে আমরা আমরা আবার ঘুরপাক খাচ্ছি। কিন্তু আমাদের কি দরকার? আমরা তো একটা দেশকে সামনের দিকে নিয়ে যেতে হবে। সামনে নিয়ে যেতে হলে মানবাধিকার যদি প্রতিষ্ঠা করতে হয়, সুন্দর দেশ আমরা চাই। সেটা করতে হলে সহনশীলতা, স্থিতিশীলতা, অর্থনৈতিক উন্নয়ন, সামাজিক সম্প্রীতি, সাম্প্রদায়িক সম্প্রীতি এগুলি সবকিছু দরকার। তো আইন শৃঙ্খলা, সুবিচার সবকিছু এক সূত্রে বাঁধতে হবে এবং সবার জন্য শিক্ষার অধিকার, অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান সবকিছু অধিকার, মৌলিক অধিকার এগুলি করতে হবে। আর নাহলে শুধুমাত্র আপনি নতুন ৪ টা সংবিধান রচনা করেও কোনো লাভ হবে না। যদি আপনি মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য সবাইকে নিয়ে কাজ করতে পারেন। আজকে দেখা যাচ্ছে আবারও আমরা সবাই ভাগ হয়ে করছি। আমরা ফাইট করছি। কিন্তু এই ফাইটের উদ্দেশ্য কি? আমরা কি দেশকে সবাইকে নিয়ে আমরা একটা সুন্দরভাবে ভবিষ্যৎ চিন্তা করব অতীতের সবকিছু ভুল থেকে শিক্ষা নিয়ে? নাকি আমরা এমন কিছু করব যাতে করে দেখা যাবে আমাদের রাষ্ট্র ব্যবস্থাটা ভেঙে পড়বে। আমাদের দেশটা আফগানিস্তান হবে, সিরিয়ার মতো হবে, লিবিয়ার মতো হবে কিংবা তিউনিসিয়ার মতো হবে। আমরা সেরকম চাই না। তা আমরা যদি না আমরা সেরকম যদি হয়, সেটা যে দলের রাজনীতি করুক না কেন, যে আদর্শের রাজনীতি করুক না, সবার জন্য এটা ক্ষতিকর হবে। কারণ তখন রাজনীতির পরিবেশ আর কারোর জন্য থাকবে না। তখন রাজনীতি সবকিছুই চলে যাবে আরেকজনের হাতে। আর আমরা কোনো বিদেশি শক্তির দাবিদারিই করতে চাই না। আমরা স্বাধীনভাবে দাঁড়াতে চাই। তো আমি ব্যক্তিগতভাবে এই স্টেপ নিয়েছিলাম। এই যে গত সরকারের সময়ে আমি বলেছি যে ছাত্রদের যে, যে দাবিগুলো, ন্যায্য দাবিগুলো এগুলো কাল বিলম্ব না করে যেন মানা হয়। যাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে তাদের ছাড়া হয়। তো কেউ হয়তো বলেছেন যে কি আমি বোধহয় ষড়যন্ত্র বুঝতে পারছি না, এটা করছি না। এটা আমার দরকার কি এত কিছু বোঝার? আমার দরকার হচ্ছে ব্লাক অ্যান্ড হোয়াইট। যে একটা ছাত্ররা রাস্তায় নেমেছে। এখানে দেখা যাচ্ছে আমাদের ছেলেমেয়েরা, আমাদের ভাইপো, ভাতিজা এরা সবাই চলে গেছে সে আন্দোলনে। আমি আমার কোনো অবস্থাতেই আমার চিন্তা করতে হবে যে কি এইটাকে কি করে এই আমরা এটা কি করে তাদেরকে আমরা শিক্ষাঙ্গনে ফেরাতে পারি। সুষ্ঠু আমরা তাদেরকে সন্তুষ্টির জন্য আমরা করতে পারি। তারা কি চায় এটা নিয়ে। কিন্তু আমরা সেটা করতে পারি। কাজেই আজকে এ আমরা আমি নিজে ব্যক্তিগতভাবে যেটা মনে করি যে আজকে সংস্কারের কথা বলা হচ্ছে। হ্যাঁ, সংস্কার দরকার। কিন্তু সংস্কারের উদ্দেশ্য হতে হবে রাজনীতিকে প্রত্যেক দলের রাজনীতিকে সংস্কার করতে হবে। সেখানে সব দলে নিশ্চিত করতে হবে ভালো মানুষগুলি যেন রাজনীতি করতে পারে, নেতৃত্বে আসতে পারে। সব দলে গণতন্ত্রের চর্চা নিশ্চিত করতে হবে। আপনি থানা কমিটি করবেন দলের, ঢাকার দিকে বসে থাকবে সেখানে টাকা নিয়ে ঘুরবে নেতাকে দেওয়ার জন্য। ওই চরিত্র বলাতে হবে। কোনো ছাত্র সংগঠনকে অঙ্গ সংগঠন করা যাবে না। কোনো শ্রমিক সংগঠনকে আর অঙ্গ সংগঠন করা যাবে না। নিয়ম আনেন। আর শিক্ষাঙ্গনের রাজনীতিও বন্ধ করতে হবে। করুক ছাত্ররা রাজনীতি, আওয়ামী লীগ করুক, বিএনপি করুক, যে পার্টি করুক, জাতীয় পার্টি করুক, জামাত ইসলাম করুক, আর কমিউনিস্ট পার্টি করুক, আর গণফোরাম করুক, সে বাইরে করুক। বাইরে সে ছাত্র রাজনীতি করুক, কোনো অসুবিধা নাই। ছাত্র হিসেবে রাজনীতি করুক। শিক্ষা প্রতিষ্ঠানটাকে শিক্ষা প্রতিষ্ঠান দেখেন এবং সেখানে গোপনেও কেউ যেন রাজনীতি করতে না পারে, কোনো দল করতে না পারে সেরকম নিশ্চয়তা করতে হবে। বাংলাদেশে আমরা একটু শান্তি চাই। আমাদের দেশটাকে একটু এগিয়ে দিতে হবে। আমি আগেই বলছি ৫৩ বছর বয়স এই দেশ। এখনো এই দেশকে আমরা যদি এগিয়ে নিতে না পারি আর কখনো আমরা পারব না। এবং এক্ষেত্রে মানবাধিকারের কথা যেহেতু আসছে এটাও আমি বলে রাখি যে আপনার একটা ভালো লোক নির্বাচন করতে পারে না। তার পয়সা নেই। তো সেটা তো তার মানবাধিকার লঙ্ঘন। যার পয়সা আছে সেই ইলেকশনটাকে সে উইন করে চলে যাচ্ছে। এই সিস্টেম থাকলে তো এটাই হবে।
কারণ জি আপনার কাছে পয়সা আছে, কোটি কোটি, আপনি কালারফুল পোস্টার লাগাচ্ছেন, শত শত ট্রাক নিয়ে, বাস নিয়ে মিছিল করছেন, আপনি আপনার ভলান্টিয়ারদেরকে আপনি ইয়ে দিচ্ছেন, কর্মীদেরকে আপনি মোটরসাইকেল দিচ্ছেন, মোবাইল ফোন দিচ্ছেন। আমি তো দিতে পারবো না সেটা। তা আমি তো উইন করতে পারবো না, আমি তো ঘরে ঘরে পাঠাতে পারবো না। সবার জন্য সমান প্রচারের সুযোগ থাকতে হবে এবং নির্বাচনে যোগ্য সৎ লোক ছাড়া কেউ যেন দাঁড়াতে না পারে। এগুলি নিশ্চয়, এগুলি যদি করেন, এগুলি তো সংস্কারের উদ্দেশ্য, রাজনীতিকে সংস্কার করা, নির্বাচনকে সংস্কার করা। এগুলির জন্য কেউর কোনো আপত্তি থাকার কথা না, আমি মনে করি। এটা কিন্তু সবাই আমরা এইটা নিয়ে অবশ্যই সরকারকে সহযোগিতা করা উচিত, দলমত নির্বিশেষে। এবং সরকারেরও এগুলো জি কালবিলম্ব না করে এইসব কাজগুলো আগাতে হবে। এইগুলি হচ্ছে সবকিছু মানবাধিকারের সাথে কিন্তু একটার সাথে একটা লিঙ্ক, আমি যেটা বললাম। জি এবং সামগ্রিকভাবে নিশ্চিত করতে হবে যে প্রশাসন, বিচার ব্যবস্থা আলাদা। দুর্নীতি মুক্ত দেশ করার জন্য হয়তো দুর্নীতি 100% আপনি হয়তো মুক্ত করতে পারবেন না, উন্নত দেশও আছে, কিন্তু যে হারে দুর্নীতি আমরা দেখছি, এখানে চিন্তার বিষয়। আমরা এখানে কোনো দুর্নীতি চাই না, কোনো সিস্টেমের মধ্যে দুর্নীতি চাই না। আমরা 100% আমরা দুর্নীতি এলিমিনেট করতে চাই। সেরকম সিস্টেমের লক্ষ্য থাকতে হবে। তাহলে অবশ্যই দেখা যাবে এটা মানবাধিকার আর লঙ্ঘন হবে না। কারণ আপনি যখন একটা কিছু পেতে যাচ্ছেন, অফিসে একটা কাজ করতে যাচ্ছেন, আপনি সাধারণ একটা জমি বিক্রি করতে যাচ্ছেন, আপনার নিজের জায়গা, আপনি খাজনা দিতে যাচ্ছেন, সেখানেও আপনাকে ঘুষ দিতে হচ্ছে। তো চাঁদা কোথায় দিতে মানবাধিকার? দিতে হচ্ছে, ঘুষ দিতে হচ্ছে। কোথায়? আপনি একটা বিল্ডিং বাঁধবেন, আপনাকে চাঁদা দিতে হচ্ছে। আপনি একটা ব্যবসা করবেন, আপনাকে তার চাঁদা দিতে হচ্ছে। এগুলো এক্ষেত্রে এগুলো একটু জি বন্ধ করতে হবে। আমি একটু প্রশ্ন করব, যেহেতু আপনি আমাদের পলিটিক্যাল কথা কিছুটা তুলে নিয়ে আসছেন, আমি খুব সংক্ষেপে একটা কথা জিজ্ঞেস করব যে আমাদের দেশে আসলে তো রাজনীতিতে দুর্বৃত্তায়ন চলছে সে অনেকদিন থেকেই। রাজনীতি স্বচ্ছতা বলতে যা বোঝায়, সততা যা বোঝায় তা কিন্তু নাই। তো এবার যে আন্দোলনটা হলো, ছাত্ররা যে আন্দোলন করলো, যে একটা শেষ পর্যায়ে নিয়ে এসে তারা বৈষম্য বিরোধী আন্দোলন কথা তুললো, বৈষম্যহীন একটা সমাজ গড়বে তারা। আপনি যেহেতু আইনের ছাত্র, আপনি ব্যারিস্টার এবং আইন ব্যবসা করেন ইউকেতে, তো আমি দুটো তিনটে ঘটনা বর্ণনা করব। আপনি কি মনে করেন যে বর্তমানে যেই কনসেপ্ট নিয়ে এই আন্দোলনটা হলো বা এখন এরা দেশ শাসন করছেন, আর বিগত সরকারের সাথে এদের মনোমানসিকতার কোনো পার্থক্য আছে কিনা? যেমন ধরেন ক্রিকেটার সাকিব আল হাসান, তাকে ক্রিকেট বাংলাদেশে আসতে দেওয়া হয়নি খেলার জন্য। একজন সিনিয়র বিচারক, সরি, আইনজীবী জেডাই খান পান্না, ওনাকে একটি হত্যা মামলায় ফাঁসিয়ে দেওয়া হলো, এটা আপনি একটু শুনছেন। ব্যারিস্টার সুমন, সাইদুল হক সুমন, তাকেও একটা হত্যা মামলায় আজকে সম্ভবত না গতকালকে অ্যারেস্ট করা হলো। আমি বলতে এই তিনটি ঘটনাকে বলে বুঝাতে চাচ্ছি যে কে আমাদের আগের সরকারের মনোমানসিকতা আর এখনকার সরকারের মনোমানসিকতার কোনো এত বড় একটি ঘটনা ঘটে যাওয়ার পরেও কোনো ধরনের পার্থক্য আপনার কাছে কি পরিলক্ষিত হচ্ছে? দেখুন, নিরপরাধ যে কর্মী কিংবা নেতা যারা আছে, সবাই তো দায়ী নয়। আওয়ামী লীগের সবাই কি খারাপ? আর অন্য দলের সবাই কি 100% ভালো? কাজেই মানুষ মাত্রই এখানে দোষ ত্রুটি থাকতে পারে। তবে আমি মনে করি আওয়ামী লীগের, বিশেষ করে আওয়ামী লীগের যারা লক্ষ লক্ষ কর্মী সমর্থক আছে, নিরপরাধ, নিরীহ, তারা কোনো ব্যক্তি, পরিবার, নেতার দিকে তাকিয়ে তারা রাজনীতি করে না। সেটা অন্য দলের ব্যাপারেও সত্য হতে পারে। সেটা তার একটা দলের একটা ঐতিহ্য, ইতিহাস সবকিছু মাথায় রেখেই দলটা করে। ধরেন তাদের কাছে তারা অবশ্যই দুর্নীতিবাজ, যারা দাম্ভিকতা নিয়ে ক্ষমতা চালিয়েছে, শত শত কোটি টাকা মালিক হয়েছে, তাদের দায়িত্ব তারা 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 কেন নেবে? তাদের তো কোনো দোষ নেই। আর এই যে নিরপরাধ, আপনি আপনি যারা অপরাধ, তাদের শাস্তি হোক, তাদের শাস্তি হোক, দুর্নীতি যাতে করে ভবিষ্যতে আর না হয়, ক্ষমতার অপব্যবহার না করে, তার জন্য দৃষ্টান্তমূলক শাস্তি হতে পারে, হোক, এবং সেটার জন্য সুষ্ঠু বিচারও হোক। কিন্তু এই যে জেডাই খান পান্নার কথা বললেন, তার কি দোষ? তাকে তাকে কেন গ্রেপ্তার করা, তার বিরুদ্ধে কেন
মামলা দায়ের করো। এই মামলাটা কেন কে দায়ের করালো? এখন যিনি দায়ের করছেন উনি গিয়ে আবার বলছেন ভুল হয়ে গেছে। উনি তার নাম জানলেন আমি কিভাবে? আমি একটা কথা বলি। আমি বোধহয় তৃতীয় মাত্রার একটা প্রোগ্রাম করছিলাম অনেক আগের কথা ২০১১ সালের কথা না ১২ সালের কথা। তখন ডক্টর ইউনূস সাহেবের বিরুদ্ধে ময়মনসিংহে গিয়ে অ্যা কে জানি একটা মামলা করছিল। তখন আমি বলেছিলাম যে কি যারা ম্যাজিস্ট্রেটরা আছেন, জেলা পর্যায়ে যারা বিচারকরা আছেন তারা যেন এই ধরনের মামলাগুলি গ্রহণ না করেন। কারণ এগুলি প্র্যাকটিসে পরিণত হবে। এবং এটা সরকার পরিবর্তিত হলে তখন এটা অন্যরাও এটা ব্যবহার করবে তাদের বিরুদ্ধে। আমি কিন্তু এটা বলেছিলাম স্পষ্টভাবে এবং কোন মামলা একটা প্রাথমিক তদন্ত ছাড়া কোন মামলা অফিসিয়ালি গ্রহণ করা উচিত না। কমপ্লেইন্টকে রিসিভ করতে পারে ফর ইনভেস্টিগেশন অ্যান্ড টেকিং ফার্দার অ্যাকশন। দ্যাটস নট আ প্রবলেম। কিন্তু আপনি সেটা না করে সরাসরি আপনাকে বলল যে কি রাস্তায় একজনে আপনাকে আঘাত করেছে কিংবা রাস্তায় আপনার পকেট থেকে টাকা-পয়সা নিয়ে গেছে। তো আপনি মামলা করছেন ব্যাস আপনাকে রাত্রে পুলিশে ধরে নিয়ে গেল। আপনি একজন মানী ব্যক্তি, গুণী ব্যক্তি আপনাকে ধরে নিয়ে গেল। এইসব ক্ষেত্রে একটা গাইডেন্স তো এর মধ্যে সরকার তো বলেছে যে তদন্ত ছাড়া কাউকে গ্রেপ্তার করা হবে না। তাহলে এটা হচ্ছে কেন? তদন্ত ছাড়া না তদন্ত ছাড়া কোনো মামলাই নেওয়া হবে না এটা বলা হয়েছে। তো তদন্ত ছাড়া তাহলে এই মামলাগুলি নেওয়া হলো কি করে? মামলা নেওয়াটা অ্যাকসেপ্ট করাটা এটাও তো একটা হ্যারাসমেন্ট। তাহলে মানবাধিকারটা এতক্ষণ আমরা যাই বললাম কোথায় থাকছে? তো ব্যারিস্টার সুমনের কথা বললেন। হ্যাঁ, ব্যারিস্টার সুমনের বিষয় আমি যেটা দেখলাম সে তো অবশ্যই আ ইয়েকে ভয় পায় না। জেলকে ভয় পায় না। উনি মোকাবেলা করবেন বলছেন। অবশ্যই তিনি নিজেও একজন ভালো আইনজীবী। হাইকোর্টে প্র্যাকটিস করেছেন। এবং অনেক মানুষকে উনি ডিফেন্ডও করেছেন। অবশ্যই আমি মনে করি উনি অচিরেই বেরিয়ে আসবেন হাইকোর্ট থেকে জামিন নিয়ে। অবশ্যই উনি কোনো হত্যা কিংবা মারামারি এগুলোর সাথে জড়িত নাই আমার বিশ্বাস। আমি একজন আইনজীবী হিসেবে মনে করি উনিও একজন আইনজীবী এবং ও চেষ্টা করেছে তার কণ্ঠস্বর যথাযথভাবে বিগত সরকারের আমলে ভয় না পেয়ে অনেক কথা বলেছে। এখন সব কথাগুলো তো সবার কাছে ভালো লাগবে না। কিন্তু তার পজিশন থেকে সে চেষ্টা করেছে ভালো, ভালো কথা বলার। এমনকি অ্যা শেষ পর্যায়ে এসে অ্যা কোথাও ছাত্র হত্যার ব্যাপারে তো সমর্থন করে নাই। বরং উনি বিগত প্রধানমন্ত্রীর কাছে আহ্বান জানিয়েছিলেন। আমার এখনো মনে আছে যে কিছু মন্ত্রীর নাম বলেছিলেন। বলেছিলেন এদেরকে আপনি সরকার থেকে এদেরকে বলেন পদত্যাগ করতে। না হলে এদেরকে বের করে দেন। তো সাহস করে তাদের নাম নিয়েও কিন্তু বলেছে। কাজেই তার এই ব্যাপারটাকে তার জন্য অ্যাপ্রিশিয়েট করতে হবে। তো আমি মনে করি এইসব উদাহরণ যে মানে হ্যাঁ, বিশেষ করে যারা নিরপরাধ তাদের হয়রানি হচ্ছে। এই হয়রানি বন্ধ করতে হবে। আইনের প্রতি শ্রদ্ধা রাখতে হবে। আইন আদালতকে আইন আদালতের মধ্যে চলতে দিতে হবে এবং পুলিশকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে এবং যার বিরুদ্ধেই মামলা হোক না কেন, মানে অভিযোগ আসুক না কেন, সে পরিচিত হোক, অপরিচিত হোক, সে এই নেতা হোক, সেই নেতা হোক, কর্মী হোক, না হোক, তাকে অবশ্যই এটা তদন্ত করতে হবে। এটা পুলিশের জন্য নিজের জন্য একটা অবমাননাকর। যখন দেখা যায় মামলা নেওয়া হয়েছে, দেখা যাচ্ছে আসামি যার নাম দেওয়া হয়েছে অভিযুক্ত উনি মৃত, মারা গেছে কিংবা বিদেশে আছে অনেকদিন কিংবা আ কেউ চেনেই না অথবা ওই এলাকায় উনি যান নাই। তো এই ধরনের মামলাগুলো দিলে তো আপনি তো সুবিচার পাবেন না। আপনার উদ্দেশ্য কি? যারা অন্যায় করেছে তাদের বিচার করা তো। যারা অন্যায় করেছে, যারা দুর্নীতি করেছে, যারা এ সন্ত্রাস করেছে ছাত্রদের বিরুদ্ধে তাদের তাদের বিচার করার জন্য তো এই সবকিছুর উদ্দেশ্য। কিন্তু সেক্ষেত্রে সেই উদ্দেশ্য তো অ্যা নস্যাৎ হয়ে যাবে। যদি সেখানে নিরপরাধ ব্যক্তিদেরকে সেখানে যুক্ত করা হয়। এবং এটা তো আমি যতদূর জানি
মাননীয় প্রধান উপদেষ্টা তিনি নিজেও বলেছেন, আইন উপদেষ্টা তিনিও বলেছেন, স্বরাষ্ট্র যে উপদেষ্টা তিনিও বলেছেন, তারা সবাই এক বাক্যে বলেছেন যে হ্যাঁ, এখানে নিরীহ নিরপরাধ কাউকে যেন জড়ানো না হয়। তা আমার আহ্বান থাকবে আবারও যেন তদন্ত ছাড়া কোনো অভিযোগ গ্রহণ করা না হয়। কারণ এভাবে অভিযোগ হাজার হাজার অভিযোগ হতে থাকবে। তখন দেখা যাবে আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ভাবমূর্তি আরো খারাপ হবে। বলবে এখানে যে কেউ ইচ্ছা করলে যে কেউ কাউকে একটা মামলা করে অভিযোগ করে হয়রানি করতে পারে এবং এগুলি নামকস্ত করা হচ্ছে। এখানে কোনো দেখা যাচ্ছে নিরপরাধ লোকজনকে বেশি জড়ানো হচ্ছে। তাহলে দেখা যাবে আপনি যে উদ্দেশ্যে এগুলি করতে চাচ্ছেন সেই উদ্দেশ্যগুলো অন্যদিকে চলে যাবে। আমি মনে করি এই ধরনের যারা করছে তারা যেখানে যে উদ্দেশ্যটা আছে ওইটাকেই নস্যাৎ করার জন্য এইসব করছে বলে আমরা মনে করি। ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ। আমি প্রসঙ্গত আরেকটি প্রশ্ন করব আপনাকে, যদি সংক্ষেপে একটু ইয়ে করেন। যেহেতু আপনি একটু আইনজীবী, বাংলাদেশে এখন তো সবকিছুই একটা সংস্কারের জন্য চেষ্টা করছে বর্তমান সরকার। তো বিচার ব্যবস্থা সংস্কারেরও একটা কথা হচ্ছে। এই বিষয়ে কি আপনার সরকারকে কোনো সুনির্দিষ্ট আপনার পক্ষ থেকে কোনো প্রস্তাব আছে কিনা, কোন জায়গাটাতে সংস্কার করা উচিত? এবং পাশাপাশি আরেকটি বিষয়, গতকাল বা এর আগের দিন সম্ভবত হাইকোর্ট থেকে একটা রায় আসলেন, বিগত সরকার বিচারপতিদের অপসারণের জন্য যে সংসদের যে ক্ষমতা ছিল সেটাকে তুলে নিয়ে রায়ের মাধ্যমে এখন জুডিশিয়াল কাউন্সিলের কাছে দেওয়া হয়েছে। এতে করে কি বিচার ব্যবস্থার কোনো গুণগত মানের কোনো পরিবর্তন হবে কিনা আপনি কি মনে করেন? দেখেন, বিচার ব্যবস্থা আপনি গুণগত মান যদি পরিবর্তন করতে চান, বিচারক নিয়োগের সিস্টেমটা চেঞ্জ করতে হবে। বিশেষ করে হাইকোর্টের বিচারক যে নিয়োগের যে সিস্টেম আছে সেটা তো আপনি তো দলীয় মানুষজনকে দেওয়ার সুযোগ বেশি। সেখানে ট্যালেন্টেড লোকজন যারা ডেডিকেটেডলি, যারা লয়ার, যারা বিচারক হওয়ার মতো যোগ্য, সেই লোকগুলিকে সামনে আনতে হবে, সেই সিস্টেমটাকে আনতে হবে। সেখানে রিটেন টেস্ট, ইন্টারভিউ এগুলি তো বিচারক নিয়োগের জন্য নাই। সেখানে কোনো মানে সাধারণ কোনো মানে এগুলো তো সব কারিকুলাম ভাইটা দেওয়া হচ্ছে, ডিজিএফআই এনএসআই রিপোর্ট দেওয়া হচ্ছে, আর সরকারের উপরস্থ যারা পছন্দ করলেই এটা পাশ হয়ে যাচ্ছে, রাষ্ট্রপতি সেখানে সাইন করছেন। আর তাদের অপসারণের ক্ষেত্রে অবশ্যই আমি মনে করি যে বিচারক অপসারণটা অবশ্যই বিচারক একটা সিস্টেম থাকা উচিত। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের ব্যাপারে অনেক আগে থেকে কথাবার্তা হচ্ছে। তবে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে যেন যথোপযুক্ত অন্য বিচারকরা সেখানে থাকে, কাউন্সিলের যারা সদস্য তারা যেন যথোপযুক্ত ব্যক্তিরা সেখানে থাকেন, যাতে করে কোনো বিচারকের উপরে যেন অবিচার না হয়। কারণ প্রত্যেকেরই কিন্তু একটা নিজের পরিবার রয়েছে, তার পেশা রয়েছে, তার ভবিষ্যৎ রয়েছে, তার ক্যারিয়ার রয়েছে, সবকিছু চিন্তা করে, যাতে করে কোনো শুধুমাত্র দলীয় অমুক একটা সাপোর্ট করতেন এই কারণেই তাকে যে মানে বিচারক থেকে বের করে দেওয়া জিনিসটা এটা নয়। সেই বিচারকের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ থাকতে হবে, সেই বিচারকের বিরুদ্ধে যে আইন ভঙ্গের অভিযোগ থাকতে হবে, আদালতের যে মানে যে স্ট্যান্ডার্ড যেটা আছে সেটা ভঙ্গের অভিযোগ থাকতে হবে, তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকতে হবে, তার বিরুদ্ধে নৈতিক কোনো স্খলন ইত্যাদির বিভিন্ন ধরনের অভিযোগ থাকতে হবে। এমনকি তার বিরুদ্ধে রাজনীতিতে জড়িত হওয়ার ডাইরেক্টলি ইনডাইরেক্টলি সেই অভিযোগ থাকতে হবে বিচারক থাকাকালীন সময়। তো সর্বোপরি আমি বলবো যে বিচারক নিয়োগটাকে, সিস্টেমটাকে চেঞ্জ করতে হবে। পলিটিক্যালাইজড লোকজনকে বিচার ব্যবস্থায় ঢোকানোর, এই যে বিচারক নিয়োগ করা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। নিরপেক্ষ ধরনের লোকজনকে প্রপার রিপোর্ট নিয়ে তাদেরকে বিচারক, বিশেষ করে হাইকোর্টে করা খুবই জরুরি। ধন্যবাদ। ধন্যবাদ ব্যারিস্টার মনোয়ার হোসেন। আমি আপনাকে একটু তথ্য দিচ্ছি। আপনার চিটাগাং থেকে তাসলিম খান, প্রাণের মুরাদ তাসলিম খান, ওনারা আপনাকে অভিনন্দন জানিয়েছেন। আমার শেষ প্রশ্ন, আমরা সময় প্রায় একদম শেষ প্রান্তে এসে পৌঁছেছি। আপনি চট্টগ্রাম নাগরিক আন্দোলনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন অনেকদিন থেকে। তো আপনার সেই আন্দোলন সম্পর্কে, আন্দোলনের সফলতা ব্যর্থতা বা এই পর্যন্ত আপনার অ্যাচিভমেন্ট কি বা আপনার সামনে ভিশন কি,
আমাদের শেষ প্রশ্ন এটি, এই বিষয়ে যদি একটু আলোকপাত করেন আপনি। জি, আমাদের অ্যাচিভমেন্ট কি এটা তো জনগণই বলা উচিত। চট্টগ্রামে যাদের জন্য সংগ্রাম করেছি, আন্দোলন করেছি, তারাই বলা উচিত, নিজেদের কথা নিজে না বলে। তবে আমি বলবো যে আমি চট্টগ্রামের উন্নয়নের জন্য, প্রকৃত উন্নয়নের জন্য চেষ্টা করছি আজকে থেকে না, এটা 80 দশক থেকে। আমি একসময় পুরো বৃহত্তর চট্টগ্রামের উন্নয়নের জন্য 15 দফার ভিত্তিতে ভিত কাঁপানো আন্দোলন করেছিলাম সারা দেশে। এটা সারা জাগানো আন্দোলন ছিল। তখনকার যে নিউজ মিডিয়াগুলো আছে তাদের যদি আর্কাইভে ঢুকেন তাহলে দেখতে পারবেন আমরা আন্তর্জাতিক বিমানবন্দর, কক্সবাজার পর্যন্ত ট্রেন লাইন সম্প্রসারণ, সমস্ত চট্টগ্রামে উপকূলীয় বাঁধ নির্মাণ করা, সেখানে লিং রোড স্থাপন করা, তারপরে নদীর পারে সেখানে বাঁধ নির্মাণ করে সেখানে রোড সিস্টেম করা থেকে শুরু করে আমরা স্টেডিয়ামের উন্নয়ন, নতুন স্টেডিয়াম বানানো, নতুন ব্রিজ করা, বন্দরের উন্নয়ন, হাসপাতালের উন্নয়ন, অনেকগুলো দাবি নিয়ে আমরা আন্দোলন করেছিলাম, শিক্ষা বোর্ড ইত্যাদি। এবং আমাদের প্রতিটা আন্দোলন সফল হয়েছিল। আমি মনে করি কোনোটা এমনকি 30 বছর লেগে গেছে সফলতা পেতে, তবে আমরা পেয়েছি। জলাবদ্ধতার কাজ চলছে। কালুঘাট সেতুটা আমাদের অনেক দিনের আন্দোলনের পর আমরা পেয়েছি। তবে এই 30 বছর তো পুরোটাই আমরা নাগরিক ফোরাম ছিল না। 2015 সাল থেকে নাগরিক ফোরাম করে আমরা সাকসেসফুলি জলাবদ্ধতার যখন আন্দোলন শুরু করলাম, তখন তৎকালীন সরকার মেগা প্রকল্প হাতে নিলেন 5,500 কোটি টাকার। এখন এটা 9,000 কোটি টাকা দাঁড়িয়েছে। এখনো সেটা কাজ করছে। সেনাবাহিনী এটার সিংহভাগ কাজটা করছে চট্টগ্রাম মহানগরীর জন্য। এবং কালুঘাট সেতুর ব্যাপারে আন্দোলন করেছে আমরা চট্টগ্রাম নাগরিক ফোরাম করে, কিন্তু 2015 সাল থেকে এগুলো সবচেয়ে বেশি আমরা করছি। আর কালুঘাট সেতুর ব্যাপারটা নিয়ে 1990 সালে আমরা প্রথম বলি। তখন আমাদের একটা বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটি নামে একটা সংগঠন ছিল, যেটার আমি প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক। সেটা করেছিলাম 1988 সালে। এর আগে চট্টগ্রাম জলাবদ্ধতা নিয়ে আন্দোলন করেছি। এগুলি সব ধারাবাহিকতা বিশালভাবে আমরা মেনটেন করছি। আমাদের তারুণ্যের একটা বিশাল সময় দিয়েছি এই চট্টগ্রাম জেলা। এটা কিন্তু দেশের জন্য এই কাজ করে, এটা কোনো আঞ্চলিক ব্যাপার না। কারণ জাতীয় অর্থনীতির সিংহভাগের যোগানদার চট্টগ্রাম। কাজেই চট্টগ্রামকে বাঁচানো মানেই দেশকে বাঁচানো, দেশকে এগিয়ে দেওয়া। সেই স্পিরিট থেকে, কোনো আঞ্চলিকতার স্পিরিট না, একটা দেশপ্রেমের স্পিরিট থেকে আমরা এগুলি করেছি। তো এখন আমি এটা আমাদের অব্যাহত আছে। কিছুদিন আগে একনেকে পাশ হয়েছে, কালুঘাট সেতু অনুমোদন পেয়েছে। অবশ্যই বিগত সরকারের আমলে অনেক প্রসেস করা হয়েছে, সেটা অনেক ঢিলে ঢালা করার পর অনেক আন্দোলন চাপে তারা করতে বাধ্য হয়েছিলেন। আর আমি অভিনন্দন জানাই এই মাননীয় প্রধান উপদেষ্টাকে, তার সভাপতিত্বে যে একনেকের সর্বশেষ যে সভা হয়েছে, সেখানে অন্যান্য প্রকল্পের সাথে কালুঘাট সড়কটি করা হবে 11,500 কোটি টাকা ব্যয় করে। সেটা কোরিয়ার সরকারের লোন দিচ্ছেন। এবং আমরা এই সরকার আসার পরও আমরা প্রথম থেকে বলেছি যে কালুঘাট সেতু এবং জলাবদ্ধতার ইস্যুটা যেন সবসময় অগ্রাধিকারের মধ্যে এই সরকারের কাছে থাকে। এবং সেটা বিশেষ করে কালুঘাট সেতু অগ্রাধিকার পেয়েছে। সেই জন্য আমি চট্টগ্রামের জনগণকে অভিনন্দন জানাই যারা আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছেন। পাশাপাশি আমি আবারও ধন্যবাদ জানাই এই তত্ত্বাবধায়ক সরকারের যে একনেক, বিশেষ করে প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনূস, যিনি চট্টগ্রামের কৃতি সন্তান। সারা বাংলাদেশের উনি অবশ্যই কৃতি সন্তান, তবে তিনি যেহেতু চট্টগ্রামের সন্তান, চট্টগ্রামে তার জন্ম, চট্টগ্রাম থেকে তার জীবনের শুরু। তাকে বিশেষভাবে অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি চট্টগ্রামবাসীর পক্ষ থেকে। ধন্যবাদ। ধন্যবাদ ব্যারিস্টার মনোয়ার হোসেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার এই ব্যস্ততম সময় আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনার সুস্বাস্থ্য কামনা করছি। একই সাথে আমরা প্রায় আমাদের সময় শেষ প্রান্তে এসে পৌঁছেছি। আমাদের সারা পৃথিবী থেকে আমাদের যারা দর্শক আছেন, আজকের এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন, যারা দেখবেন সামনে, আমরা সবাইকে এনআরবি নিউজ 24.com এর পক্ষ থেকে আবার অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আগামী সপ্তাহে আবার আপনার সাথে দেখা হবে আমাদের নতুন কোনো অতিথি নিয়ে। ধন্যবাদ সবাইকে।